আজ আমরা শিখব কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারে আমরা কমপ্লেক্স নাম্বার শিখব। আমরা এতদিন বিভিন্ন ধরনের নাম্বার শিখে গেছি, যেমন ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার। এদের সকলকে একত্রে কী বলা হয় না, এদের সকলকে একত্রে রিয়েল নাম্বার বলে থাকি। কিন্তু আজ আমরা শিখব আলাদা একটা নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারটা কি, কেন এর প্রয়োজন পড়লো তা আমরা জানব। আচ্ছা, রিয়েল নাম্বারে বাস্তব সংখ্যায় আমরা প্রচুর ধরনের নাম্বার পড়েছি, তারপরেও আমাদের কমপ্লেক্স নাম্বারের কেন প্রয়োজন হলো না, বাস্তব সংখ্যার সেটে কিছু সমীকরণের সমাধান করতে গিয়ে দেখা গেল যে তার রুটগুলো রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে না। তাহলে কীরকম না, এই যে ধরো x² = 1, বলো তো এর বীজগুলো কী কী হবে? হ্যাঁ, এর বীজগুলো তোমরা বলে দেবে +-1 হবে। কিন্তু যদি আমি বলি x² = -1, তাহলে তোমরা কি বলবে? এর বীজগুলো কি হবে? √1। কিন্তু বাস্তব সংখ্যার সেটে এমন কি কোনো দুটি নাম্বার আছে যাদের গুণফল করলে, গুণফল নয়, যার বর্গ করলে -1 হবে? বাস্তব সংখ্যার সেটে এমন কোনো নাম্বার আছে? নেই। দেখো তো কেন নেই? কারণ 1 যদি গুণ করি তাহলেও 1 হবে, -1 × -1 করে তাহলেও 1 হবে। তাহলে কারোর বর্গ -1 হচ্ছে না। তাহলে কি করা যায়? এত বাড়তি কিছু, আলাদা কিছু, বাস্তব সংখ্যার থেকে বাইরের কিছু। তাই গণিতবিদরা এখানে নতুন কিছুর সন্ধান পেলেন। তারা কি করলেন না, এই যে আমরা x² = -1 পাচ্ছি, তাহলে -1, তাহলে x কি পেয়ে গেলাম না, -1 এর √। এই -1 এর রুটকে একটা ইমাজিনারি ইউনিট দিয়ে প্রকাশ করলেন। সেই ইমাজিনারি ইউনিটটা কি না, আয়োটা, আই। আর বাস্তব সংখ্যার সেটে কারা কারা থাকে? বাস্তব সংখ্যার সেটে থাকে আমাদের প্রচুর ন্যাচারাল নাম্বার, রেশনাল, ইরেশনাল সবাই থাকে। এখন বাস্তব সংখ্যার সেট, যে কোনো বাস্তব সংখ্যা দুটি a আর b ধরে নিলাম, এবং আয়োটা, এই তিনজনের সম্পর্কে আমরা নতুন এক ধরনের সেট তৈরি করলাম। সেটাকেই বলা হয় কমপ্লেক্স নাম্বারের সেট। আর এই কমপ্লেক্স নাম্বারের সেটকে কী দিয়ে লেখা হয় না, কমপ্লেক্স নাম্বারের সেটকে ডিনোট করা হয়ে থাকে ক্যাপিটাল সি দিয়ে। শুধু ক্যাপিটাল নয়, বোল্ড সি দিয়ে। এই যে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে। আর এই আয়োটা কোথার থেকে পেলাম না, x² + 1 = 0। এটা দেখলাম যে রিয়েল নাম্বারে পাচ্ছি না, তাহলে আলাদা কিছু। সেই আলাদা কিছু থেকেই আমাদের কমপ্লেক্স নাম্বারের প্রয়োজন দেখা দিল। এখন কমপ্লেক্স নাম্বার সিস্টেম তৈরি করার সময় গণিতবিদরা এই ব্যবস্থাটা তৈরি করলো। কি ব্যবস্থা না, বাস্তব সংখ্যার সঙ্গে আয়ের একটা সম্পর্ক করলো। আর কীরকম সম্পর্ক না, প্রতিটি বাস্তব সংখ্যাকে কীরকমভাবে প্রতিটি ইমাজিনারি সংখ্যাকে বাস্তব সংখ্যার সাহায্যে কীরকমভাবে লেখা হলো না, a + ib আকারে। এই যে এটাও বাস্তব সংখ্যা, আবার বিটাও বাস্তব সংখ্যা, কিন্তু আয়োটাটা একে করে দিল আমাদের ইমাজিনারি নাম্বার। আর একে বলা হবে ইমাজিনারি নাম্বারের রিয়েল পার্ট, আর বিকে বলা হয়েছে ইমাজিনারি নাম্বারের ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এখন a + ibকে আমরা অর্ডার পেয়ার আকারে লিখি। অর্ডার পেয়ার কি না, প্রতিটা অর্ডার পেয়ার মানে a, b আকারে লিখব। যেমন আমরা কি লিখি, স্থানাঙ্ক লিখি কার্টেসিয়ান পদ্ধতিতে, কোঅর্ডিনেট লিখি, সেই রকম আমরা প্রতিটা কমপ্লেক্স নাম্বারকে অর্ডার পেয়ারে লিখে থাকি। আচ্ছা, এই যে দেখো এখানে খুব সুন্দর c সমান কি না r × r। কেন, এটাও বিলংস টু আর, আবার বিটাও বিলংস টু আর, তাহলে কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে আর এর অর্ডার পেয়ার। এখন কমপ্লেক্স নাম্বারের এই যে অর্ডার পেয়ার, এটা নির্দিষ্ট সমগ্র সেটকে ক্যাপিটাল সি দ্বারা। দুটি কমপ্লেক্স নাম্বার
কখন সমান হবে। এই যে এ প্লাস আই বি বা অর্ডার পেয়ার আকারেই লিখছি, অর্ডার পেয়ার আকারে লিখলে কখন সমান হবে না, এই যে এ প্লাস আই বি, এখন আমি অর্ডার পেয়ার আকারে লিখলাম এ কমা বি, আর আরেকটা লিখলাম সি কমা ডি। এই দুটি কমপ্লেক্স নাম্বার কখন সমান হবে না, যখন এ সমান সি এবং বি সমান ডি হবে, তখনই এই দুটো কমপ্লেক্স নাম্বার সমান হবে। আচ্ছা, এই যে যেটা এখানে দেওয়া আছে এ সমান বি, আবার বি সমান এ সমান সি আর বি সমান ডি এখানে দেওয়া আছে, তাহলেই দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলবো। আচ্ছা, দুটো কমপ্লেক্স নাম্বারের আমরা যোগ কিভাবে করব আর বিয়োগ কিভাবে করব? দেখো, যোগ আমরা কিভাবে করব না, দুটি কমপ্লেক্স নাম্বারের যোগ করার সময় প্রথম উপাদানগুলিকে পরস্পর যোগ করা হয়েছে এবং দ্বিতীয় উপাদানগুলিকে পরস্পর যোগ করা হয়েছে, সেটাই আমাদের কমপ্লেক্স নাম্বারের যোগফল। একই রকমের আমাদের কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলে কি না, প্রথম উপাদানগুলিকে বিয়োগ করা হয়েছে, আবার দ্বিতীয় উপাদানগুলোকে বিয়োগ করা হয়েছে। তাহলে যোগ বিয়োগ বুঝে গেছো। এখানে কিছুগুলো প্রপার্টি আছে কমপ্লেক্স নাম্বারের, যোগফলের উপর কিছু, যোগফল আর বিয়োগফলের উপর কিছুগুলো প্রপার্টি আছে। আচ্ছা, এই যে প্রথমের প্রপার্টিটা কি, বাস্তব সংখ্যার সেটে এই প্রথমের প্রপার্টিটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। একই রকমভাবে কমপ্লেক্স নাম্বার সেটাও এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। দেখো তো, প্রথমে একটা নাম্বার আছে, তারপরে আরেকটা নাম্বার, তারপরে একটা নাম্বার, এর দুটোকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে, তৃতীয় 3 নম্বরে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করছে, 4 নম্বরে ইনভার্স প্রপার্টি হোল্ড করেছে। আচ্ছা, এখন আমরা শিখব দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল। আচ্ছা, লক্ষ্য করো, এটা একটু আলাদা হবে। গুণফলটা যদি তোমরা এখানে দেখো, কেমন যেন মনে হচ্ছে, ঠিকঠাক ক্লিয়ার মনে হচ্ছে না, এটা ঠিকঠাক ক্লিয়ার মনে হচ্ছে না। এই যে এটা আমাদের কমপ্লেক্স নাম্বারের গুণফল, এটা কমপ্লেক্স নাম্বারের গুণফল একটু আলাদা মনে হচ্ছে। আচ্ছা, এটা যদি আমি আয়োটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই তাহলে আলাদা মনে হবে না। এই যে এ প্লাস আইবি, আবার গুণ করলাম সি প্লাস আইডি। দেখো, এটাকেই আমরা অর্ডার ফর্মে কি এরকমভাবে লিখতে পারি, এটাকেই আমি লিখলাম আয়োটা ফর্মে। আচ্ছা, আয়োটা ফর্মে প্রথমে কি লেখা হয়, প্রথমে রিয়েল পার্টটা লেখা হবে, তারপরে ইমাজিনারি পার্টটা লেখা হবে। তাহলে এই দুটোকে গুণ করলে রিয়েল পার্ট কার সাথে আসবে না, হ্যাঁ এসি, এ আর সি এর সাথে। একই রকমভাবে বি আর ডি এর সাথে গুণ করলে কি হবে, আই স্কোয়ার বিডি, আই স্কোয়ার সমান -1 আর হয়ে যাবে আমাদের বিডি। তাহলে এটা হয়ে গেল রিয়েল পার্ট। একই রকমভাবে ইমাজিনারি পার্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো এডি প্লাস বিডি। দেখো, এরপর গুণফলটা বোঝা গেছে। হ্যাঁ, একই রকমভাবে গুণফলেরও কিছুগুলো প্রপার্টি আছে। গুণফলের প্রপার্টিগুলো এই যে, গুণফলটাও কী করে না, কমপ্লেক্স নাম্বারের গুণফলও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। দেখো, এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করেছে। একই রকমভাবে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটা কমিউটেটিভ প্রপার্টি। আচ্ছা, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটা হয়ে গেল কি আইডেন্টিটি প্রপার্টি। আচ্ছা, এই যে এ কমা জিরো, এখানে দেখো তো এই তিনটাতে এ কমা জিরো আছে। এ কমা জিরো মানে কি, এ কমা জিরো, তার মানে কি এ প্লাস আয়োটা জিরো, তার মানে তো এটা একটা কি বাস্তব সংখ্যা ছাড়া কিছুই নয়। তাহলে সমস্ত বাস্তব সংখ্যার সেটটাও আমাদের কমপ্লেক্স নাম্বারের সাবসেট, কমপ্লেক্স নাম্বারেরই সাবসেট হয়ে যাচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার সেটটা। এই হলো আমাদের কমপ্লেক্স নাম্বার। এখন প্রতিটি রিয়েল নাম্বারকে আমরা একটি, তাহলে কি বুঝলাম না, প্রতিটি রিয়েল নাম্বারকে আমরা একটি বিশেষ ধরনের কমপ্লেক্স নাম্বার হিসাবে লিখতে পারি।
অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেম আসলে কমপ্লেক্স নাম্বারের মধ্যেই অন্তর্ভুক্ত, যেটা আমি বললাম। এখন রিয়েল নাম্বারের একটি গাণিতিক নিয়ম অপরিবর্তিত থাকে। সেই নিয়মটি কি না, প্রত্যেক সংখ্যার ব্যবস্থার মতো কমপ্লেক্স নাম্বারেও